মিন্টু মেম্বারের খবর দে। বাড়ি বিক্রি করে দেব। তো কি করবি? তোর মা চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাবে। একটা মানুষ ব্রেন টিউমার নিয়ে কি অসহ্য কষ্ট করতেছে, তার চিকিৎসা করাবি না? বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে কি হবে? আমার ব্রেন টিউমার? বাঘ কি খান? গোপুর, তুমি একটা মুরব্বী মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করছি এই কথা কি তোমাকে বলতে পারি? এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। অবশ্যই নিশার কথা মুরব্বীকে কইবেন কে? স্যার, ধূমপান করেন না, ধূমপান করলে ক্যান্সার হয়। ধূমপান তো করতে চাই না, কিন্তু কি করবো গোপুর বলো? মানুষ এত খারাপ, মানুষ খালি কষ্ট দেয়, মানুষের কষ্টে মানুষ কষ্ট পায়, আর আমার কষ্টে মানুষ হাসে। আরে মানুষ আপনারে কষ্ট দেয়, এর লেগে নিজে মরবেন? যে কষ্ট দেয় লাগতে হারে মারেন। দেখো গোপুর, কয়জন মানুষকে আমি লাত্তি দিব বলো? বাহ, কত খারাপ মানুষ। ঘটনা কি কন্ত? তোমার রূপন্তী ভাবি তোমাকে যে লুডুস খাওয়াইছিল, ওর সাথে আমি দেখা করতে গিয়েছি, সারপ্রাইজ দিতে গিয়েছি ফ্লাওয়ার নিয়ে। ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছিলাম, একটু পরে দেখি তোমার রূপন্তী ভাবি আর তার হাজবেন্ড আর ছোট্ট বেবি নিয়ে শপিং এ যাচ্ছে। আমি তোমার ভাবিকে বললাম, রূপন্তী, আই লাভ ইউ, আমি তোমাকে বিবাহ করতে চাই। সে এমন একটা বং ধরেছে, না চিনার, আমাকে চিনেই না। আমার বলতেছে, এই কালা বেটা তুই কি? এই কথা বলা মাত্র আমি বলতেছি, রূপন্তী তুমি আমাকে চিনছো না? টস টস করে জুতার বাড়ি দিয়েছি। দেখেছো, এর জন্য আমি আমার কষ্টের কথা বলতে চাইনি তোমাকে। তুমিও হাসছো মানুষের মতন। নাই স্যার, আমি তো আসি নাই, আপনার কথা শুনে আসি নাই। আমার জ্বর দেখতেছেন না, 110 ডিগ্রি। জ্বরের কারণে 220 করতেছে। উদা ভাত খেয়ে আসি আসে, বিশ্বাস করেন। ঠিক আছে গোপুর, তুমি এখন যাও, লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। যাই স্যার, তো সিগারেট খাই না, ঠিক আছে? ধোঁয়ার গন্ধে আমার ভাল লাগে না। যেতে চাইলে কাউকে দূরে রাখা যায় না, আমাকে বলে যদি সুখে থাকা যায়। রূপন্তী, তোমাকে জানাই বিদায়। ভাই হয়েছে কি? হোসেন ভাই, বাড়িটা আজকে বাবা বিক্রি করে দিছে, মিন্টু মেম্বার কিনে নিছে। কি করবো? মার চিকিৎসার জন্য তো টাকা দরকার, টাকা ছাড়া মার চিকিৎসা তো হবে না। তার মানে শহীদ ভাই কোনো ধরনের সহযোগিতা করলো না? ভাই এইসব নিয়ে মন খারাপ করেন না,
আল্লাহ যা করে ভালোই করে ভাই। আমি এইসব ভাবতেছি না, আমি ভাবতেছি মা আজকে যাই না যাচ্ছে তার এই অসুখের কথা। বাইরে এখন জানছে কি কব, শোনেন আমার মনে হয় খারাপ হয় নাই, কারণ রোগ হইছে এটা একদিন না একদিন তো জানবি। কারণ কাকি যেহেতু জানছে, এখন কাকি এটারে মানসিকভাবে এটা মাইনে নিবি যে না আমার এটা হইছে, বরং ভালোই হবে, এটা খারাপের কিছু না, আল্লাহ ভরসা। ভাই উপরে একজন আছে, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে ইনশাল্লাহ। গরম পানি বালা করে মিশা, কুসুম কুসুম গরম পানি দিবে। হ্যাঁ শরীরটা বালা না, ঠান্ডা জ্বর। আম্মা, হুম, তুমি যে কখন কি করো না আমি বুঝি না। তোর কি মুড সুইং হয় না কি হয়? তুই আমার নিজের মাইয়া হয়ে এই মারে চিনস না দেওস না, এইটাই দুনিয়াতে মানুষ চিনা বড় দায়। আমার নিজের এই নিজে আমি চিনি না। তুই হঠাৎ করে এই লোকে মানে জামাই আদর করার কি হলো? 500 টাকা দিতে আমার মতো খায়নি তো। আরে টেহার খাওয়ানোর মধ্যে কোনো মায়া মহব্বত থাহে, যত্ন থাহে? হ্যাঁ, নিজে রাইন্দা বইয়া খাওয়াইয়াম, সেইটার মধ্যে বহুত মায়া বহুত যত্ন, বুঝছস? আয় নিয়ে গরম পানি দিছস, কুসুম গরম পানি। গফুরের শরীরটা পারলা না। গফুর খাওয়ান শুরু করো। আম্মা দুপুরকে তরকারি দেও। এই গরুর মাংস গরম পরম। আপনারা খুব বইবেন না ম্যাডাম, ম্যাডাম আজকে তুমি খাইবা, আমরা তৃপ্তি সহকারে দেখবাম। তুমি খাইয়া বাঁচলে পরে দিয়ে আমরা খামু। তুমি খাওয়া শুরু করো। ম্যাডাম এত খাওন আমি জীবনে এক লগে খাইনি। আরে কিচ্ছু হইতো না, আজকে একদিনই তো, খায় লাও। খাও। গফু কান্দো কে রে? ম্যাডাম আমি একদিন আপনার চিনবার পারি নাই, অনেক মন্দ কথা কইছি। আপনি এত ভালো মানুষ ম্যাডাম, আপনি এত ভালো মানুষ আমি বুঝতে পারি নাই তো। তুমি ঠিক হই বুঝছিলা, আমি মন্দ মানুষ হই। তোমারে একদিন যত্ন করে খাওয়াইলাম আর তুমি আমারে ভালো মানুষ মনে করলা, এইটা তোমার ঠিক না, বুঝছো? না ম্যাডাম আমি যেটা বুঝছি এটা ঠিক। শামুক দেখছেন না, বেল দেখছেন না, বাইরে শক্ত ভিতরে কি নরম। আপনি হলেন শামুক, আপনি হলেন বেল। আরে রাহো, আমার বাইরে যেমন ভিতরেও তেমন, ভিতরেও আমি শক্তই, বুঝছো? শুনো, তোমার এখন থেকে যা যা খাইতে মন চায় তুমি আমার কাছে কইবা, আমি তোমার ব্যাগ টান রাইন্দা খাওয়াবো, বুঝছো? আর আমি যদি না থাকি, এই যে মৌ আমার মাইয়ারে কয়ে গেলাম, আমার মাইয়া তোমারে খাওয়ান দিব, ঠিক আছে? খাও গফুর খাও। আর শুনো, তুমি আমার লিগি দোয়া কইরো, আমি যতদিন বাঁচি সুস্থ অবস্থায় যেন বাঁচি। বদদুয়া দিও না যে অসুখ বিসুখ হইয়া বদদুয়া, অসুস্থ হইয়া মরুম। সুস্থ অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, বুঝছো? এই যে তোমারে খাওয়াইতেছি না গফুর, তুমি যে আমার বালা কইতাছো, বালা কোনখানে হইলাম? হ্যাঁ, তোমারে খাওয়াইতেছি যেন বদদুয়া না লাগে। আল্লাহ পাক আপনার 100 বছর বাঁচে রাখুন ম্যাডাম। মুখে স্বাদ পাইতেছি না, জন না, আরে সব দিতে লাগতেছে। লেবু নাও, কদ্দুর লেবু নাও, লেবু চিপড়ে নাও, একটু মুখে রুচি ফিরাইব। নাও লেবু চিপড়ে নাও। ডাল দিবে ডাল? না আস্তে আস্তে খাক, আস্তে আস্তে খাক। একটা চিকেন দিই। এটি খাই নেই স্যার। আরে ডিমটাই তো দিছি না। লাগবো না, লাগবো না ম্যাডাম। এই ডিমটা খাও, শক্তি হইব। তোমার জ্বরে শরীরটা তোমার দুর্বল হয়ে গেছে গা। ম্যাডাম খাওয়ান দাওয়ান করে যাওয়ার সময় আমার 2 গালে 2টা জুতা মেরে। মা কে রে তুই? আপনি আপনার ভালো মানুষে একদিন ধরে চিন্তা পারলাম না কে, আমার 2 গালে 2টা জুতা মারেন।
গফুর, জুতা মারনের মতো খারাপ মানুষ আমি না, বুঝছো? তবে তুমি যেটা ভাবছো ওইটাই, ওই আগেরটাই সঠিক। আমি খারাপ মানুষ। খাও। তুমি কান্নাটা বন্ধ করো, তুমি কান্না করবে না কাবে? ও খাইল ওর মা দেহে এখনো ঘুমায় নাই। কি করত না? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। শখ আমার যে অভিজ্ঞতা করিয়েছে হচ্ছে সমুদ্র পথে চলাচল করে, সমুদ্র পথে চলাচল করে। আজ আমরা পাঠ করতেছি, আমরা পড়তেছি, এটা হচ্ছে অভিযাত্রী বই থেকে পদ্মা কবিতা যেটা আছে, পদ্মা কবিতার এমসিকিউ এখন পড়বো। তো অনেকে পদ্মা কবিতা পড়ে, এমসিকিউ পড়ে না, তারা এই ভিডিওটা দেখলে তাদের এমসিকিউ গুলো পড়া হয়ে যাবে। পদ্মা দেখে কারা কেঁপেছে? গ হচ্ছে জলদস্যু দুরন্ত হারমাত্রা কেঁপেছে। পদ্মা কবিতাটি হলো মূলত পদ্মা নদীকে কেন্দ্র করে। এখানে দুইটা দিক বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে পদ্মা নদী আমাদের কিভাবে হেল্প করে, পদ্মার মানে ভালো দিক যেটা আছে। আর একটা হচ্ছে পদ্মার পদ্মা যেরকম গ্রাসী, যে পদ্মা দুই পারের যে মানুষজন যারা আছে তাদেরকে অনেক সাজানো বাগান, অনেক সুন্দর পরিবার পদ্মা ধ্বংস করে দেয়, পদ্মার স্রোতে ধ্বংস হয়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস বলছে যে পদ্মার এত খারাপ রূপ আছে, পদ্মার এত কঠিন ভয়াবহ ভয়ঙ্কর রূপ আছে যে দুরন্ত হারমাত যারা আছে এরা হচ্ছে জলদস্যু। এই জলদস্যুরা এরা সমুদ্রে নদীপথে যে দস্যু তাদেরকে জলদস্যু বলা হয়। তো এরা জলপথে সবসময় ডাকাতি করে আসে। এখন এরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, তাও জলপথের উপরে তারা এত অভিজ্ঞতা অর্জন করার পরেও যখন পদ্মায় তারা ডাকাতি করতে যায় তখন তারা সেখানে ভয় পায়। তো এটা হচ্ছে যে অনেক অভিজ্ঞতা করার পর দুরন্ত হারমাদরা পদ্মায় গিয়ে ভয় পায়, তারা কাঁপে। এই যে পদ্মা দেখে কারা কেঁপেছে? জলদস্যু দুরন্ত হারমাদরা কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে? পদ্মার ধ্বংসাত্মক রূপ দেখে তারা কি হয়েছে? কেঁপে উঠেছে। কারণ পদ্মা নদীতে পদ্মা সব থেকে আমাদের জলস্রোত যে নদী আছে সেই নদী। এবং পদ্মা যখন একটা কথা আছে, পদ্মা যখন রাগ হয়ে যায় তখন দুই দিকে সবকিছু ধ্বংস করে দেয় এবং পদ্মা নিজেকেও ধ্বংস করে। ব্যাপারটা এমন যে পদ্মা নিজেকেও ধ্বংস করতে করতে পদ্মার দুই পাড়ের বিস্তার অনেকটা বেড়ে যায়। আবার পদ্মা যখন শান্তভাবে ফিরে আসে তখন পদ্মার পানি আস্তে আস্তে যাওয়ার কারণে মাঠে ঘাটে সব জায়গায় যাওয়ার কারণে পানিতে যখন থই থই করে তখন কৃষকের ফল ফুল খুব ভালো হয়। তো সেই সময় কৃষকের মানে ঘরে খুব আনন্দ চলে আসে। তো এখানে পদ্মার দুইটা দিক বর্ণনা করা হয়েছে। একটা পদ্মার ভালো দিক, যেটা কৃষকের খুব প্রয়োজন, আর একটা হচ্ছে কৃষককেও ধ্বংস করে দেয়, সারা দেশের মানুষকে ধ্বংস করে দেওয়ার মতো পদ্মার একটা রূপ আছে, সেটা হচ্ছে ধ্বংসাত্মক রূপ। এটার কথাও বলা হয়েছে। জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে? জলদস্যু পদ্মাকে দেখে কেঁপেছে, ভয়ে কেঁপেছে। জলদস্যু পদ্মাকে দেখে ভয়ে কেঁপেছে। পদ্মার তরঙ্গ ভঙ্গে কার বর্ণ পাণ্ডুর রয়েছে? জলদস্যুর বর্ণ পাণ্ডুর রয়েছে। জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে? পদ্মার ভাঙন দেখে, পদ্মার তরঙ্গ ভঙ্গ দেখে। ভাঙন দেখেন, জলদস্যুরা পদ্মার ভাঙন দেখেনি, জলদস্যুরা পদ্মার তরঙ্গ ভঙ্গ দেখে। তরঙ্গ ভঙ্গ হচ্ছে পদ্মার ঢেউ, তরঙ্গ ভঙ্গ মানে হচ্ছে ঢেউ। পদ্মার দুই তীরে কারা লাঙল চালিয়েছে? পদ্মার দুই তীরে লাঙল চালিয়েছে সংগ্রামী মানুষ। দুই তীরে লাঙল চালানো মানুষগুলো হচ্ছে কৃষিজীবী মানুষ। আমাদের সমাজে কৃষিজীবী মানুষগুলো দুই তীরে লাঙল চালায়। পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কি চালিয়েছে? লাঙল চালিয়েছে। ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে? জলদস্যুরা পেয়েছে ঢের সমুদ্রের স্বাদ। তারা এত অভিজ্ঞতা অর্জন করার পরেও তারা পদ্মায় গিয়ে শেষ পর্যন্ত কি হয়? তারা ভয়ে কাঁপে। কঠিন শ্রম ও ফল হিসেবে সংগ্রামী মানুষ কি পেয়েছে? সংগ্রামী মানুষ পেয়েছে শস্য। কঠিন শ্রমের ফলেই তারা পদ্মার যে ভালো দিকটা আছে সেটা কাজে লাগিয়ে তারা কি পেয়েছে? ফল পেয়েছে, ফসল পেয়েছে। শস্যদানাকে অনেকে আবার এটা দেখে বেশি চ্যাল করো না। কিসের গেঞ্জি দেখছো? বেশি চ্যাল করো, পুলিশের গেঞ্জি।
শস্যদানাকে কঠিন শ্রম ও ফল বলা হয়েছে কেন? শস্যদানাকে কঠিন শ্রমের ফল বলা হয়েছে কেন? চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে। চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে, চাষাবাদ অত্যন্ত পরিশ্রম এই জন্য শস্যদানাকে কঠিন শ্রমের ফল বলা হয়েছে, কারণ চাষাবাদ করা আসলে খুবই কঠিন। পদ্মার চরে কারা ফসল ফলিয়েছে? পদ্মার চরে ফসল ফলিয়েছে কারা? পদ্মার চরে ফসল ফলিয়েছে নির্ভীক জওয়ানরা। তারা কি নির্ভীক? দুরন্ত জীবন মৃত্যুর দ্বন্দ্বে পদ্মতীরের জওয়ানের মনোভাব কেমন? পদ্মতীরের মনোভাব হচ্ছে নিঃসংশয়। নির্ভীক জওয়ান সমুদ্রের সমারোহ কি পেয়েছে? অজস্র সম্ভার, জীবনের সম্বল। অজস্র সম্বল পায় না, জীবনের সম্বল পেয়েছে। জীবনের সম্বল তারা পেয়েছে। পদ্মা কবিতায় সবুজের সমারোহ বলতে কি বোঝানো হয়েছে? সবুজের সমারোহ বলতে বোঝানো হয়েছে নদী তীরের শস্যের সম্ভার। নদী তীরের শস্যের সম্ভার, নদীর শস্যের সম্ভার। বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। চরণটির ভাবের সাথে পদ্মা কবিতার নিচের কোন ধরনের ভাবের সাদৃশ্য রয়েছে? তোমার তরঙ্গ ভঙ্গের বর্ণনা তার রয়েছে পাণ্ডুর। বরং দুঃখে কাটে তাদের দিনকাল। দুঃখে কাটে, এতে তো চিকিৎসকদের কথাই বোঝানো হয়েছে নাকি? এই যে বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান। অনেক সাজানো বাগান বর্ষায় ভেঙে যায়। পদ্মার যেই স্রোত, এই স্রোতে ভেঙে চুরে চুরমার হয়ে যায় অনেক সাজানো বাগান, অনেক সাজানো পরিবার। বর্ষায় পদ্মার স্রোতে কি ভেসে গেছে? বর্ষায় পদ্মার স্রোতে সাজানো বাগান কি ভেসে গেছে? সাজানো বাগান ভেসে গেছে। পদ্মার স্রোতধারা আমাদের কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে? উদ্যমী মানুষ গঠনের স্রোতধারা আমাদের উদ্বুদ্ধ করে। উদ্যমী মানে সংগ্রামী মানুষ হওয়ার এই প্রেমে আমাদের কি উদ্বুদ্ধ করে? পদ্মা। কোন ঋতুতে পদ্মার স্রোতে সাজানো বাগান ভেসে গেছে? এটা হচ্ছে বর্ষা ঋতুতে। সংগ্রামী মানুষ কেমন শস্যদানা পেয়েছে? প্রচুর শস্যদানা। মানুষ প্রচুর শস্যদানা পেয়েছে। কোথায় মুক্তির স্বর্ণদ্বার খুলেছে? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার বলতে খুলেছে কি দ্বারা খুলেছে? সুতীব্র গতি দ্বারা। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। কি দ্বারা খুলেছে? সুতীব্র গতি। পদ্মার ধ্বংসলীলায় সব হারানো মানুষ নব উদ্যমে আবার জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। এই দিকটি পদ্মা কবিতার কোন চরণে ফুটে উঠেছে? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। ঘূর্ণি শব্দের অর্থ কি? ঘূর্ণি শব্দের অর্থ হচ্ছে জলের আবর্তন। ঘূর্ণি শব্দ হচ্ছে জলের আবর্তন। পদ্মা কবিতায় কোন শব্দবন্ধের মাধ্যমে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে নির্দেশ করা হয়েছে? সমুদ্রের স্বাদ দ্বারা সমুদ্রের গড়ার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে নির্দেশ করা হয়েছে। আচ্ছা, নদী বা সমুদ্র পথ যারা ডাকাতি করে তাদের কি বলা হয়? জলদস্যু। জলে যারা ডাকাতি করে তাদের জলদস্যু। হারমাদ শব্দের উৎপত্তি কোন ভাষার শব্দ থেকে হয়েছে? হারমাদ আসছে স্প্যানিশ ভাষা থেকে। হারমাদ এবং স্প্যানিশ ভাষায় এটার নাম ছিল আরমাডা থেকে এখানে নাম হয়ে আসছে হারমাদ কারা? যারা স্প্যানিশ জলদস্যু, পর্তুগিজ জলদস্যু। আসলে এরা হচ্ছে পর্তুগিজ জলদস্যু, কিন্তু এদের নামটা আসছে স্প্যানিশ থেকে। এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে আমাদের ছোট্ট করে নোট লিখতে হবে। স্প্যানিশ হচ্ছে আরমাডা, কিন্তু এই আরমাডা থেকে শব্দটা আসছে হারমাদ। কিন্তু এরা কোন দেশের জলদস্যু? পর্তুগিজ জলদস্যু। এরা পর্তুগিজ জলদস্যু। আচ্ছা, হারমাদ কারা? হারমাদ হচ্ছে পর্তুগিজ জলদস্যু। হারমাদ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? হারমাদ শব্দের উৎপত্তি হচ্ছে আরমাডা শব্দ থেকে। হারমাদ শব্দের উৎপত্তি, এবং আরমাডা শব্দটি হচ্ছে কি শব্দ? স্প্যানিশ শব্দ। এটা মনে রাখতে হবে সবার। পাণ্ডুর শব্দের সমর্থক শব্দ কোনটি? পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে। আচ্ছা, উর্বর শব্দ দ্বারা কি বোঝায়? উর্বর শব্দ আছে দিয়া, এই যে বলেন এই মাটিটা অনেক উর্বর, মানে উন্নত শক্তি বিশিষ্ট বা উৎপাদন শক্তি বিশিষ্ট। ফলায়েছে শব্দের অর্থ কি? ফলায়েছে মানে উৎপাদন করেছে। নিঃসংশয় শব্দের অর্থ কি? নিঃসংশয় মানে সংশয় নাই, সন্দেহ
সন্দেহহীন মানে সন্দেহমুক্ত, সন্দেহহীন। আচ্ছা, জওয়ান শব্দের অর্থ কি? জওয়ান শব্দের অর্থ হচ্ছে বলবান ব্যক্তি। জওয়ান শব্দের অর্থ জওয়ান শব্দের অর্থ কি? জওয়ান শব্দের অর্থ বলবান ব্যক্তি। জওয়ান শব্দের অর্থ বলবান ব্যক্তি। জওয়ান মানে ওই যে মানে গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, সেই জওয়ান মানে জুয়ান লোক যারা আছে, যুবক মানে এই যুবক, সেই যুবক জওয়ান। জওয়ান শব্দের অর্থ কি? বলবান ব্যক্তি। জওয়ান কোন ভাষার শব্দ? জওয়ান হচ্ছে দিয়ে ফার্সি ভাষার শব্দ। জওয়ান কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। সমারোহ শব্দের অর্থ কি? সমারোহ শব্দের অর্থ আড়ম্বর। সমারোহ শব্দের অর্থ কি? আড়ম্বর। আচ্ছা, প্রদীপ সম্বল শব্দ দ্বারা কি বোঝায়? সম্বল শব্দ দ্বারা বোঝায় পাথেয়। সমারোহ শব্দ দ্বারা বোঝায় কি? সমারোহ শব্দের অর্থ কি? সমারোহ শব্দের অর্থ আড়ম্বর। সমারোহ এটা খুবই ক্রিটিক্যাল, এটা মনে রাখা ঝামেলা। সমারোহ শব্দের অর্থ আড়ম্বর। সমারোহ শব্দ অর্থ আড়ম্বর। সমারোহ শব্দ অর্থ আড়ম্বর এবং সম্বল শব্দ দ্বারা বোঝায় এটা আমার একমাত্র সম্বল মানে একমাত্র পাথেয়, এটা মনে রাখা যাবে। প্রদীপ্ত শব্দের সমর্থ প্রদীপ্ত মানে আলো, আলো যেটা আছে। প্রদীপ্ত মানে ভাস্কর, প্রদীপ্ত ভাস্কর, প্রদীপ্ত ভাস্কর, প্রদীপ্ত ভাস্কর। স্রোতধারা শব্দ দ্বারা কি বোঝায়? স্রোতধারা, স্রোতের ধারা। স্রোতধারা মানে স্রোতের ধারা, স্রোতধারা স্রোতের ধারা। পদ্মা কবিতাটি কোন গ্রন্থ আনা হয়েছে? পদ্মা কবিতাটি আনা হয়েছে সাতসাগরের মাঝি না কাফেলা থেকে? পদ্মা আনা হয়েছে কাফেলা থেকে। কাফেলা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? কাফেলা প্রকাশিত 1980 সালে। কাফেলা প্রকাশিত 1980 সালে এবং পদ্মা আনা হয়েছে কাফেলা গ্রন্থ থেকে। কাফেলা কাব্যগ্রন্থের কবিতাগুলো কোন আঙ্গিকে লেখা? সনেট আঙ্গিকে লেখা। কাফেলা গ্রন্থটি কয়টি সনেটের সমন্বয়ে গঠিত? এখন বর্তমানে 60টি সনেটের সমন্বয়ে গঠিত, কিন্তু যখন করা হয়েছে তখন এটা 5টি সনেটের সমন্বয়ে গঠিত হয়েছে। পদ্মা কবিতাটি কাফেলা গ্রন্থের কত সংখ্যক সনেট? 5 সংখ্যক সনেট। কাফেলা গ্রন্থের কত সংখ্যক সনেট? 5। কত? 5। বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি? পদ্মা। পদ্মা কবিতায় পদ্মা নদীর কয়টি রূপ প্রকাশিত হয়েছে? 2টি রূপ। একটা হচ্ছে পদ্মার প্রমত্ত কল্যাণময়ী, আরটা হচ্ছে পদ্মার হিংসাত্মক রূপ। বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতা। বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় হৃদ্য দুরন্ত জলদস্যুর মনেও কি দেখে ভয়ের সঞ্চার হয়? যারা এত পরিমাণ করলো, অভিজ্ঞতা অর্জন করলো, তারাও পদ্মার কোন রূপ দেখে ভয় পায়? পদ্মার প্রমত্ত রূপ। পদ্মার প্রমত্ত ও কল্যাণময়ী রূপ কি? পদ্মার প্রমত্ত রূপ। ধ্বংসস্তূপ থেকে পদ্মাকে ঘিরে কি জেগে ওঠে? ধ্বংসস্তূপ থেকে পদ্মাকে ঘিরে জেগে ওঠে কি? প্রাণস্পন্দন। প্রাণস্পন্দন জেগে ওঠে। প্রাণস্পন্দন জেগে ওঠে। প্রাণস্পন্দন। পদ্মার 2 তীর উর্বর হয়ে উঠেছে কিভাবে? পদ্মার 2 তীর উর্বর হয়ে উঠেছে কিভাবে? খ নাম্বার 2 তীর উর্বর হয়েছে কি? যে পলির আশীর্বাদে। পলির আশীর্বাদে। পদ্মার ধ্বংসাত্মক রূপ দেখা যায় কোন ঋতুতে? খ বর্ষা ঋতুতে। পদ্মা কবিতায় মূলত কি প্রকাশ পেয়েছে? পদ্মা কবিতায় মূলত প্রকাশ পেয়েছে পদ্মার সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ। পদ্মার সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ। পদ্মার সাথে জনজীবনের একাত্মতার স্বরূপ। পদ্মা কি ধরনের কবিতা? পদ্মা একটি চতুর্দশপদী কবিতা। পদ্মা কবিতার প্রথম 4 স্তবক কোন পঙ্গক্তি যুক্ত? এর সাথে 3 পঙ্গক্তি, 3 পঙ্গক্তি ক খ ক এরকম, আবার খ গ খ এরকম। আচ্ছা, পদ্মা কবিতার প্রতিটি চরণ কত মাত্রা বিশিষ্ট? 18 মাত্রা বিশিষ্ট। 18 মাত্রা বিশিষ্ট। পদ্মা কবিতার প্রতিটি চরণ কত মাত্রা বিশিষ্ট? 18 মাত্রা বিশিষ্ট।